নমস্কার, সকলকেই আমার রানন্দিতে জয়গুরু। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন। আমরা যারা দীক্ষা নিয়েছি পরম দয়ালের, তারা প্রত্যেকেই জানি যে তিনি আমাদের সঙ্গে সবসময় আছেন। আমরা সুখের মুহূর্তে হয়তো তাকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু দুঃখের সময় আমরা তার নাম সবসময় নিই, তাকে ডাকি, তাকে স্মরণ করি। কিন্তু তিনি সুখেও আমাদের ছাড়েন না, দুঃখে তো ছাড়েন না। আমরা যারাই দীক্ষা নিয়েছি তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে বুঝতে পারি, অনুভব করতে পারি যে পরম দয়াল আমাদের সঙ্গে আছেন। আর সেই জন্যই যখন বিপদে পড়ি তখন তাকে পাই। পরম দয়াল আমাদের সঙ্গে থাকলে আমরা যে বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পাই, সেরকম একটা কাহিনী আজকে শোনাবো। ধাতব পাতের সাথে চাকার ঘর্ষণের একটানা শব্দে রাতের নিঝুম অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে তার বিশাল সরীসৃপী দীর্ঘ অবয়ব নিয়ে। কামরার প্রতিটি মানুষ নিশ্চিন্ত নিদ্রার আশ্রয়ে। বাতানুকূল প্রকোষ্ঠ থেকে বাইরের কিছুই দৃশ্যমান নয়। হঠাৎ হঠাৎ জোনাকির মতো অথচ স্থির আলোর বিন্দু বাসস্থানের উপস্থিতির আভাস দেয়। টিটি সাহেবের আগমন। আপনারা তো দুজন, তাই না? আপনার হাজবেন্ড কোথায়? প্রশ্ন শুনে ঘুম ভাঙে মহিলার। উপরের বার্থে স্বামীর অনুপস্থিতি বুঝে স্ত্রী ভাবেন হয়তো তিনি টয়লেটে। আবার সব চুপচাপ। কিছুক্ষণ পর রাত 11:30টার দিকে ফোন আসে। অচেনা নম্বর। ইতস্তত করেও ফোনটি তিনি ধরলেন। খবর শুনে এক মুহূর্তে তার সমস্ত জগৎ সংসার দুলে উঠল। সমস্ত পরিস্থিতি তালগোল পাকিয়ে থমকে গেল। অপর প্রান্তে তার স্বামীর কণ্ঠ। সেকেন্ডের ছোট্ট ভগ্নাংশের মধ্যে তিনি বুঝেই পেলেন না তার স্বামী ট্রেনের কামরা ছেড়ে গেলেন কোথায়, কি করছেন, অন্যের ফোন থেকেই বা ফোন করছেন কেন। স্বামী বললেন, ভয় পেও না, আমি গৌহাটি প্ল্যাটফর্মে নেমেছিলাম। হঠাৎ গাড়ি ছেড়ে দিল, তাড়াতাড়ি ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই। তুমি এখন কোথায়? রঙিয়া পৌঁছে গেছো? আমি গাড়ি নিয়ে রঙিয়া আসছি, তুমি জিনিসপত্র নিয়ে রঙিয়াতে নেমে যাও। হতবাক মহিলা কয়েক মুহূর্তের জন্য ভাবনা চিন্তাহীন। একসাথে শত সহস্র প্রশ্ন তখন মাথা জুড়ে। গৌহাটিতে তিনি নামলেন কেন? পড়ে গিয়ে চোট কতটা লাগলো? অন্ধকার চরাচরে এসি বগির বন্ধ জানালা দিয়ে কোথায় এখন ট্রেন, তা কি বোঝা যায়? ট্রেন যদি রঙিয়া পার হয়ে গিয়ে থাকে তবে কি করা যায়? তার মাথা কাজ করছে না। স্বামী তখনও ফোনে বলছেন, আমার ফোনে উদারবন্দের বাপির নম্বর আছে, ওকে ফোন করে ডাকো। উপরের বার্থ থেকে স্বামীর ফোন খুঁজে বের করা হলো ঠিকই, কিন্তু ফোনের ইংরেজি কিপ্যাডে অভ্যস্ত থাকায় স্বামীর ফোনে বাংলা কিপ্যাড হওয়াতে ঠিকমতো ব্যবহার করতেও পারছি না। অথচ নিজের ফোনেই বাপির স্ত্রীর ফোন নাম্বার থাকলেও মানসিক চঞ্চলতায় সেটা মনেই এলো না। স্বামীর আশ্বস্ত বাক্যে কিছুটা শান্ত হয়ে একসময় বাপিকে ফোন করে। সে ঘুম থেকে উঠে 8-10টা বগি পেরিয়ে চলে আসে। আমার জীবনের এই ঘটনাটা ছিল 2023 সালের ডিসেম্বর মাসে ঋত্বিক সম্মেলনের সময়কার কথা। ট্রেনের যাত্রাপথ এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে। অনেকেই সহজেই ট্রেনে ঠাকুরবাড়ি যাওয়া আসা করে। আমারও মনে খুব আশা ছিল পুরো পথটা ট্রেনে আনন্দ, গল্প, গুজব করে কাটিয়ে দেওয়ার। তাই ঋত্বিক সম্মেলনে যোগ দিতে যাওয়া স্বামীর সঙ্গ নিয়েছিলাম ঠাকুরবাড়ি যাওয়ার জন্য। এতক্ষণ অবধি সময় বেশ আনন্দেই কাটছিল, কিন্তু একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা সব আশা আনন্দে জল ঢেলে দেয়। ঘটনাটা যখন ঘটেছিল সেই সময় মাত্র কয়েক মিনিটের এলোমেলো চিন্তা, তারপরই তার দয়ায় শান্ত মস্তিষ্ক দ্রুত কাজ করা শুরু করলো। ফোন খুলে বাপিকে ডাকতেই 8-10টা বগি পেছন থেকে গভীর ঘুমের জগৎ ছেড়ে উঠে এলো। দিনটা ছিল 29/12/2023 ইংরাজি। আমার খুব ইচ্ছে ছিল একবার পুরো পথটুকু ট্রেনে পাড়ি দেব। কত লোক দেওঘর যাচ্ছে ট্রেনে। আগের তুলনায় যাত্রাপথে এখন অনেকটাই সহজ। 2022-এর ডিসেম্বরেও আমাদের ট্রেনের টিকিট কেটে বাতিল করা হয়। এবার অফুরান আনন্দ নিয়ে ঋত্বিক সম্মেলনে যোগদানকারী স্বামীর সঙ্গ নিলাম। অন্তর যেন শুষে নিচ্ছিল যাত্রাপথের আনন্দ। কিন্তু রাতেই সব ওলট পালট হয়ে গেল। ফোন পাওয়ার পর ওপরের বার্থে থাকা স্বামীর সোয়েটার, মোজা, মোবাইল, টুপি সব ব্যাগে ভরে নামার জন্য তৈরি হলাম। জানা গেল রঙিয়া পৌঁছাতে এখনো 45 মিনিট বাকি। আবার তিনি ভাড়া গাড়ির ড্রাইভারের ফোন থেকে ফোন করলেন। জানা গেল ওনার রঙিয়া পৌঁছাতে সোয়া ঘন্টা লাগবে। টিটি সাহেব এলেন, বললেন, ট্রেন তো থামানো যাবে না, আপনাকে রঙিয়া স্টেশন মাস্টারের কাছে পৌঁছে দেওয়া হবে, আপনার স্বামীর সাথে মিলিয়ে দেওয়া হবে। তিনি আরো বললেন, গৌহাটি স্টেশন মাস্টারের নির্দেশে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। হঠাৎ ট্রেনটা থেমে গেল মাঝপথে। অন্ধকারে বোঝাও যাচ্ছে না কোথায় দাঁড়ালো। ততক্ষণে বাপিরা এসে পড়েছে।
সবাই বলছে নাম করো কাকিমা, নাম করো। ট্রেন যেন থেমেই থাকে। ওদের পরিকল্পনা শুরু হলো। যদি কাকিমাকে রঙিয়া নামাতে হয় তবে আমরা কেউ একজন সাথে নামব। আমি স্থির। এখন বলতে পারবো না লাগাতার নাম চলছিল কিনা, তবে আশ্চর্য হয়ে যখনই মনে পড়ে সেই পরিস্থিতিতে প্রথমের মিনিট 2 ছাড়া এত প্রশান্তি, এত নির্লিপ্ততা, নির্ভরতা কোথা থেকে এলো। ছিটে ফোঁটা উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় বা নৈরাশ্য কিছুই বোধে এলো না। অভ্যস্ত হয়ে গিয়েছিলাম পূজ্যপদ আচার্যদেবের সেই অমোঘ নির্দেশে। নিজের জন্য ঠাকুরের কাছে কিছুই চাইতে নেই। তিনি পরম পিতা। মানবী মা যেমন অবোধ শিশুর প্রতিটি প্রয়োজন বুঝতে পারে, তেমনি তিনিও সব বুঝতে পারেন। মায়ের দরদ নিয়ে তিনিও প্রতিকার করবেনই, এটাই ধ্রুব সত্য। আর এটাই মনের গভীরের একমাত্র বিশ্বাস। তিনি সাথেই আছেন, পরিস্থিতির মোকাবিলা তিনিই করবেন। মনে মনে ভাবলাম নিশ্চয়ই তেমন মারাত্মক চোট লাগেনি। তিনি সুস্থভাবে কথা বলছেন, গাড়ি নিয়ে এতটা পথ চলেও আসছেন, তবে তো মোটামুটি সুস্থই আছেন। আবার মনের গহীনে কোনো একটা কোণে খোঁচা দিচ্ছে আর এক চিন্তা। যখন দেখা হবে তখন তাকে কি অবস্থায় দেখব? প্লাস্টার লাগানো থাকবে কি কোথাও? আবার সচকিত হয়ে ভাবলাম, ঠাকুর তোমার কি লীলা, যা নিজের ফোন নম্বর মনে আছে কিনা সন্দেহ, তিনি আমার নম্বর নির্ভুল ব্যবহার করলেন। এদিকে দুরন্ত চলন্ত ট্রেন অজানা কোনো দুর্বোধ্য কারণে নিনড় অচল হয়ে না থামার জায়গায় থেমেই রইল। জায়গাটার নাম জানা গেল আটঘড়ি। এখানে কাঞ্চনজঙ্ঘা থামে না, অনন্ত সময় বয়েই চলল। বারবার ওনার ফোন আসছে কত দূর এসেছেন। তাকে জানাই ট্রেনের অচলাবস্থার কথা। কামরার অনেকেই তখন জেগে উঠেছেন। পরিস্থিতি না বুঝে নানা জন নানা মন্তব্য করছেন। এভাবে নামা ঠিক নয়, সঙ্গের লোককে জানিয়ে নামতে হয় ইত্যাদি। অনেকেই ট্রেন অকারণ থেমে থাকায় প্রচণ্ড বিরক্ত। একই পরিস্থিতি ভিন্ন লোকের কাছে ভিন্ন রকমের। আমরা গুটি কয়েক মানুষ ট্রেন থামার সুযোগে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি। অন্যদিকে সকলেই ট্রেন লেট হওয়ার চার পরনায় ক্ষুব্ধ, রেলমন্ত্রকের সমালোচনায় ব্যস্ত। আবার এলেন টিটি, বললেন, आप लोग बहुत लाकी हो, ट्रेन तो रुक गई, क्यों रुकी हुई है कुछ नहीं पता। অবশেষে প্রতীক্ষিত মুহূর্ত, ট্রেন চালু হলো প্রায় 2 ঘন্টা পর। উনিও ফোনে বললেন, রঙিয়া পৌঁছে গেছি, বাপিদের বলো 2000 টাকা গুগল পে করে ড্রাইভারকে পাঠাতে। আমার ব্যাগ থেকে ওদের টাকাটা দিয়ে দাও। অজ্ঞাত কোনো কারণে নিথর ট্রেন সচল হলো। আর উনি রঙিয়া পৌঁছানোর 8 ঘন্টা পর আমরা পৌঁছালাম। ট্রেনে ওঠার পর দেখলাম শরীরের কোথাও আঘাত লাগেনি, শুধু ব্যথায় বিপর্যস্ত হাঁটুটায় আঘাত পেয়ে ফুলে বিশাল আকার ধারণ করেছে। পরদিন সকালে যখন পুণ্যধামে পৌঁছলাম তখন দেখি সেই ফোলা উধাও হয়েছে। মনের ভেতর ঢেউয়ের মতো ওঠা প্রশ্নগুলো শুধু চোখেই জল আনে, আর মন তার উত্তর খুঁজে বেড়ায়। কিন্তু সবসময় সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কেন তিনি হোঁচট খেলেন? হোঁচট না খেলে তিনি তো ট্রেন ধরেই ফেলতেন, কিন্তু অসুস্থ হাঁটু এবং ভারী শরীর নিয়ে মোটেই উঠতে পারতেন না। তখন হয়তো ভয়ঙ্কর আরও কিছু ঘটত। পড়ে যাবার পর সাংঘাতিক আঘাতে যদি উনি সংজ্ঞা হারাতেন, কিংবা কোনো ফোন নম্বর যদি স্মরণে না আসতো, কিংবা আহত সংজ্ঞাহীন ওনাকে নিয়ে যদি কোনো হাসপাতালে ভর্তি করানো হতো, কিংবা যদি বিনা সহায়তায় পড়েই থাকতেন, তখন আমার কি হতো? আমি তাকে ট্রেনে না পেয়ে পরবর্তীতে কি করতাম? কোথায় খুঁজতাম তাকে? কিভাবে পেতাম তার সন্ধান? এসবের উত্তর নেই, কেউ উত্তর দিতেও পারবে না। এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে নিজের ফোন নম্বর মনে রাখতে না পারা লোকটি আমার নম্বরে যে ফোন করলেন, সেটা আমার কাছে অস্বাভাবিক বলে মনে হলো। ঘরের ভিতর পড়ে গিয়ে কত লোকের শরীরের জায়গায় কত জটিল সমস্যার উদ্ভব হয়, কিন্তু তিনি 1 সপ্তাহে 3 বার ঠাকুর বাড়ি, আচার্য নাটমণ্ডপ, সিঁড়ি ভেঙে উপরে পূজনীয়াদের দর্শন, প্রণাম, আনন্দবাজারে প্রসাদ গ্রহণ সবই করতে পেরেছেন। কেনই বা ট্রেন অকারণ 2 ঘন্টা অজ্ঞাত স্টেশনে থেমে রইল? কে দেবে উত্তর? উত্তর শুধু একটাই, তিনি সাথে থাকলে এভাবেই অভাবনীয় ঘটনা ঘটে। ঘটনাটি পূজনীয় সিপাহীদেরকে জানাই। তিনি সব শুনে বললেন, পূজ্যপদ আচার্যদেবকে বলেছেন, হয়তো বকা খাবেন, তবুও বলবেন। তিনি আরও বললেন, যে নিঃস্বার্থভাবে ঠাকুরের কাজে নিজেকে ব্যাপৃত রাখে তাকে ঠাকুর এভাবেই রক্ষা করেন। এ তো সাংঘাতিক ঘটনা, আত্মজীবনী লেখার মতো। ভাবলাম, আত্মজীবনী যদি লিখতে বসি, জীবনের প্রতিটি পদক্ষেপে যেভাবে ঠাকুরের দয়া পেয়েছি সেগুলি সব লিখে শেষ করতে পারবো না। পূজনীয় সিপাহীদাদার নির্দেশে ডাক্তার সুধাদাকে দেখানো হলো।
তিনি প্রয়োজনীয় ঔষধ ব্যবস্থাপত্রাদি দিলেন। তিনি আমার স্বামীকে বললেন, চম্পকদা, আপনাকে বাঁচানোর জন্য ঠাকুরকে সেদিন কত পরিকল্পনা করতে হলো বলেন তো। প্রথমত আপনাকে হোঁচট খাওয়াতে হলো, নইলে আপনি ট্রেন ধরতে গিয়ে আরো বড় বিপর্যয় ডেকে আনতেন। মনটা ট্রাফিক লাইটের মতো সবুজ হলেও শরীরটা লাল বলবো না, কিন্তু হলুদ তো হয়েছে। এই ভারী শরীর আর হাঁটু নিয়ে কিছুতেই উঠতে পারতেন না। আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটত। যতটুকু আঘাতে আপনাকে থামানো যায় মেপে মেপে ততটুকুই তিনি করেছেন। দ্বিতীয়ত, ট্রেনটাকে যে তিনি আপনার জন্যই থামিয়ে রাখলেন তা তো বোঝাই যায়। যেখানে থামার নয় সেখানে টানা 2 ঘন্টা। কিন্তু ঠাকুরকে এভাবে অস্বস্তিতে ফেলার অধিকার আমাদের নেই। সাবধানে বুঝে শুনে চলতে হবে। উৎসবের ভিড়ে আচার্যদেবকে আর নিবেদন করতে পারিনি। দিন রাতের সিংহভাগ সবার কথা, সবার ব্যথা, সবার সমস্যা শুনে সেসবের সমাধান দিয়ে অবিরাম যিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁর শ্রীমুখের দিকে তাকিয়ে মনে হলো আমারটুকু না হয় নাই বা বললাম। তবে পরের মাসে আমার স্বামী আবার দেওঘর যান এবং কথা প্রসঙ্গে সবটুকুই তার শ্রীচরণে নিবেদন করেন। সব শুনে আচার্যদেব বললেন, অপ্রত্যাশী স্বার্থশূন্য ইষ্ট সেবাই আমাদের রক্ষা কবচ। তাই তো মনে সর্বদা ভরসা জাগে। ঠাকুর সাথে থাকলে ভয় কিসের? অনুভবে আসে যজন যাজন ইষ্টভৃতি যথাসময়ে ইষ্ট নির্দেশের মধ্যেই তিনি জেগে থাকেন। জানি না কতটুকু ঠাকুরের হতে পেরেছি, তবে প্রতিটি ক্ষণে তার সান্নিধ্য অনুভব করি। জয় গুরু।